আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আমাদের পার্ট 2 আমরা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে শ্বসন। তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। রেসপিরেশন, শ্বসন, ঠিক আছে। আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে যে শর্করা জাতীয় খাদ্যবস্তুর মাধ্যমে স্থিতিশক্তি রূপে বা পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চয় করে রেখেছিল, শ্বসনের সময় এটা কি করে, রাসায়নিক শক্তি এটিপি হিসেবে তাপরূপে মুক্ত হয়, ঠিক আছে। তো আমরা আসলে রেসপিরেশনটা আসলে কি? রেসপিরেশনটা হচ্ছে যে সৌরশক্তি আমাদের দেখেছিলাম আমরা সালোকসংশ্লেষণের সময় সৌরশক্তিকে সবুজ উদ্ভিদ আত্তীকরণ করে বা তার এই শক্তিটাকে রূপান্তরিত করে আমরা দেখেছিলাম যে স্থিতিশক্তি বা রাসায়নিক শক্তি হিসেবে জমা করে রেখেছিল, ঠিক আছে। তো এই যে জমা করে রেখেছিল রাসায়নিক শক্তি হিসেবে, এই শক্তিটা খাবারের মাধ্যমে আমরা যখন আবার খাবার খেলাম বা আমরা ওই খাবারটা পেলাম বা উদ্ভিদ যে গ্লুকোজ পেল, সেই গ্লুকোজটা আবার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। অর্থাৎ প্রত্যেকটা খাবারের যে উপাদান, সেই উপাদান প্রত্যেকটাকে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় শক্তিতে রূপান্তরিত হওয়ার জন্য। তো এই শ্বসন প্রক্রিয়াটা হচ্ছে এতটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি বলি যে মনে করো যে আমরা দেখলাম যে সংশ্লেষণ বা ফটোসিনথেসিস, এখানে কি হলো, কিসের মাধ্যমে গেল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়? এখানে আলোক শক্তি, ঠিক আছে, আলোক শক্তি। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপাদিত হলো? আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, ঠিক আছে, রাসায়নিক শক্তি। তো এই রাসায়নিক শক্তিটা কি? গ্লুকোজ। যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি গ্লুকোজ, ঠিক আছে, সেই গ্লুকোজের মাধ্যমে রাসায়নিক শক্তিটা উৎপাদন করলো বা জমা করে রাখলো। তারপরে এই গ্লুকোজ সে ব্যবহার করবে, উদ্ভিদের ক্ষেত্রে বলি সে ব্যবহার করবে, কারণ গ্লুকোজ উৎপাদিত করে কি করবে, কাজটা কি, এই খাবারের কাজটা কি, আমাদের শক্তি যোগাবে, তাই তো। তো এই যে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যাবে, গিয়ে কি তৈরি করবে, এটিপি বা আমরা বলছি শক্তি, ঠিক আছে, শক্তি উৎপাদিত করবে। তো এই হচ্ছে মূল প্রক্রিয়া। তো আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে, এটাই স্থিতিশক্তি আমরা বলতে পারি, পোটেনশিয়াল এনার্জি, সেটা সালোকসংশ্লেষণের মাধ্যমে। এবং এই যে খাদ্য শক্তি, যে পোটেনশিয়াল এনার্জি, সেটা শ্বসনের মাধ্যমে এটিপি বা শক্তিতে রূপান্তরিত হবে, ঠিক আছে। এবং এই এটিপিটাই আমরা কি করব, খরচ করব। আমরা এইগুলা কি করব, খরচ করব, ঠিক আছে, ওকে। এরপর আসো যে শ্বসনিক বস্তু, যে কোন কোন উপাদানগুলো শ্বসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় বা শ্বসনিক বস্তু হিসেবে আমরা বিবেচনা করতে পারি: শর্করা, প্রোটিন, ফ্যাট, জৈব অ্যাসিড। আমরা জানি যে খাদ্যের যে প্রধান উপাদান শর্করা, প্রোটিন এবং ফ্যাট, এই যে এই তিনটাই আছে এবং তার সাথে আছে জৈব অ্যাসিড। ওকে, এরপরে আসো শ্বসনের সময়কাল, কতক্ষণ শ্বসন চলতে থাকে। তো আমরা জানি যে সালোকসংশ্লেষণ সব সময় চলতে থাকে না, কারণ এখানে সালোকসংশ্লেষণের জন্য কি প্রয়োজন, সূর্যের আলো প্রয়োজন। তো আমরা জানি রাতে সূর্যের আলো নেই, তো সেখানে সালোকসংশ্লেষণ চলতে পারে না। কিন্তু শ্বসনের যদি বলি, তাহলে এই শ্বসন 24 ঘন্টায় চলতে থাকবে, অর্থাৎ দিন বা রাত সব সময় শ্বসন চলতে থাকবে। আচ্ছা, এরপর আসলে শ্বসনের স্থান, কোথায় শ্বসনটা হবে? তো সবখানেই হবে, আমরা বলতে পারি উদ্ভিদে হবে বা বলতে পারি প্রাণীতে হবে বা যে কোনো জীবে হবে, শ্বসন প্রক্রিয়া যে কোনো জীবে সম্পাদিত হবে। কিন্তু উদ্ভিদের কোথায় হবে বা বেশি কোথায় আমরা একটু দেখব, বর্ধিষ্ণু অঞ্চল। তো বর্ধিষ্ণু অঞ্চল কোনগুলো? যে অঞ্চলগুলো বৃদ্ধি প্রাপ্ত হয়, অর্থাৎ প্রতিনিয়ত বৃদ্ধি প্রাপ্ত হয়, ঠিক আছে, বড় হয় যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো হচ্ছে বর্ধিষ্ণু। ফুল হতে পারে পাতার কুড়ি, অঙ্কুরিত বীজ, মূল এবং কাণ্ডের অগ্রভাগ, এই প্রত্যেকটাই হচ্ছে বর্ধিষ্ণু অঞ্চল। এখানে এই প্রক্রিয়াটা কি হয়, বেশি হয়, সেটা উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে প্রক্রিয়াটা বেশি হবে বর্ধিষ্ণু অঞ্চলে। ওকে, এরপর আসো বিক্রিয়ার স্থান, অর্থাৎ এই শ্বসনের যে বিক্রিয়াগুলো আছে সেটা কোথায় সম্পাদিত হবে, স্থানটা কোথায়? অঙ্গাণু যদি আমরা বলি, তাহলে দেখো সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়াতে সম্পাদিত হবে। ওকে, এখন আসো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহের যে জৈবিক যে খাদ্যদ্রব্য জারিত করে সরল দ্রব্যে পরিণত করে এবং সেই শক্তি উৎপাদন করে, তাই শ্বসন। এটা আমরা আগেই বলেছি শ্বসন প্রক্রিয়ার সংজ্ঞা, ঠিক আছে, যে শ্বসন প্রক্রিয়া হচ্ছে এই জৈবিক যে খাদ্যদ্রব্য সেগুলো সরল উপাদানে পরিণত করবে। যেমন আমরা বলি যে
কার্বোহাইড্রেট, বা আমরা যদি বলি স্টার্চ, স্টার্চ, তো আমরা জানি স্টার্চ ডাইজেশন হতে হয়, তাই না, পরিপাক, ডাইজেশন, ডাইজেশন, ডাইজেশনের মাধ্যমে এই স্টার্চ কি হয়, গ্লুকোজ, গ্লুকোজে পরিণত হয়, তাই না। তো গ্লুকোজটা হচ্ছে একটা সরল উপাদান, তো এই গ্লুকোজটা আবার কি হবে, রেসপিরেশনের মধ্য দিয়ে যাবে, রেসপিরেশন, এবং রেসপিরেশন হয়ে কি তৈরি করবে, শক্তি বা এটিপি, ঠিক আছে, বা শক্তি উৎপাদিত করবে। তো এটাই হচ্ছে মূল প্রক্রিয়া। ওকে, শ্বসনের প্রকারভেদ যদি আমরা আসি, আসলে শ্বসন কত ধরনের বা প্রকারগুলো কি, তাহলে আসো যে শ্বসনের প্রকার অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে, কিসের ভিত্তিতে, অক্সিজেন লাগবে নাকি অক্সিজেন ছাড়াই হবে, এটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে আমরা ভাগ করতে পারি, সেটা হচ্ছে সবাত শোষণ এবং অবাত শোষণ, ঠিক আছে। তো সবাত শোষণ মানে সহ, তার মানে অক্সিজেন সহ, এবং অবাত মানে কি, অক্সিজেন ছাড়া, অ মানে নাই এবং বাত মানে বাতাস, ওকে, তাহলে বাতাস ছাড়া এবং বাতাস সহ অক্সিজেন। ওকে, সবাত শ্বসন কি, অ্যারোবিক রেসপিরেশন, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয়, তাহলে এটা আমরা মার্ক করব, হ্যাঁ এখানে অক্সিজেন লাগে, অক্সিজেনের প্রয়োজন হয়, এবং শ্বসনিক বস্তু হিসেবে কি কি থাকে, শর্করা, প্রোটিন, লিপিড, জৈব অ্যাসিড, অসম্পূর্ণ সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে, এখানে সম্পূর্ণভাবে জারিত হবে, সম্পূর্ণভাবে, ঠিক আছে, সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করবে, অনেক পরিমাণ, বিপুল পরিমাণ, অনেক শক্তি উৎপাদন করবে, ঠিক আছে, উৎপাদন করে, তাকে বলছে সবাত শোষণ। 686 কিলো ক্যালোরি পার মোল, অনেক পরিমাণ সে শক্তি উৎপাদন করবে, তো সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি সবাত শোষণ। ওকে, এখন আসি যে কোথায় হয় আসলে সবাত শোষণ, উদ্ভিদ ও প্রাণীতে। সবাত শোষণ কোথায় হবে, উদ্ভিদ, প্রাণী, এদের মধ্যে সবাত শোষণ হয়, অর্থাৎ তাদের শ্বসনের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। তো বিক্রিয়াটা আমরা দেখে নিই, বিক্রিয়াটা দেখো, গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে কি করবে, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপাদিত করবে, শক্তিটা কি হিসেবে উৎপাদিত করবে, এটিপি হিসেবে, কয় অণু, 38, ঠিক আছে, এটিপি, বা আমরা বলতে পারি 686 কিলো ক্যালোরি পার মোল শক্তি উৎপাদিত করবে। ওকে, অবাত শোষণের ক্ষেত্রে আসো, অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন অক্সিজেনের অনুপস্থিতিতে, কিভাবে হবে, অক্সিজেনের অনুপস্থিতিতে হবে, অর্থাৎ এখানে অক্সিজেন যে থাকতেই হবে, নট নেসেসারি, ঠিক আছে, তাকে অবাত শোষণ বলে। তো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই আংশিকভাবে জারিত হয়, তো আমরা এই কথাটা একটু দেখব, আংশিকভাবে জারিত হয়। ওকে, আংশিকভাবে জারিত হয়। তো আমরা বিক্রিয়াতে দেখে ফেলবো, বিক্রিয়া হচ্ছে গ্লুকোজ বিভিন্ন এনজাইমের সহায়তায় কি তৈরি করবে, 2 অণু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কয় অণু, 2 অণু ইথাইল অ্যালকোহল, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু এটিপি, 2 2 2, প্রত্যেকটা জায়গাতেই 2 অণু ইথাইল অ্যালকোহল, 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু এটিপি, এবং শক্তি পরিমাণটা কত, 56 কিলো ক্যালোরি পার মোল। ওকে, এরপর আসো সবাত শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা যদি আমরা আসি, তাহলে দেখো বর্ণনাটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। সবাত শোষণ প্রক্রিয়াটা ব্যাখ্যা করো, যখনই তোমাদের শ্বসনের কথাটা আসবে বা সবাত শোষণ যখন আসবে, তখন এটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, প্রক্রিয়াটার ক্ষেত্রে। তো এবং কোথায় কোন কিভাবে আসলে শক্তিটা উৎপাদিত হচ্ছে, আলটিমেট উৎপাদগুলো কি, সেগুলো দিতে হবে। দেখো গ্লুকোজ কি হবে, জারিত হবে, আই মিন খাদ্যবস্তু কি হবে, জারিত হবে, জারিত হয়ে শক্তি উৎপাদন করবে। তো এর মাঝে যে প্রক্রিয়াগুলো আছে আমরা এক পাশটা দেখব, ওয়ান সাইড, বাকি যে সাইড আরেকটা সেম, তো আমরা শুধু এক সাইড দেখব। গ্লুকোজ থেকে কি হবে, দেখো এই প্রক্রিয়ায় কি তৈরি হয়, প্রথম যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলছি, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। তো এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি তৈরি হয় আমরা একটু দেখব, 4 অণু এটিপি এবং 2 অণু NADH2 উৎপাদিত হয়,
হয়ে গ্লুকোজ, একটি গ্লুকোজ থেকে, কয়টা গ্লুকোজ? একটি গ্লুকোজ কয়টি পাইরুভিক অ্যাসিড তৈরি করে? 2টি পাইরুভিক অ্যাসিড। তো আমরা একটা নিয়ে এখন বর্ণনা করব। তো এই যে পাইরুভিক অ্যাসিড সে তৈরি করলো, তো এই পাইরুভিক অ্যাসিডটা আবার কি হবে? অ্যাসিটাইল কো এ তৈরি করবে, অ্যাসিটাইল কো এ। তো এই যে তৈরি হওয়ার পর্যায়ে কি কি হবে? এখানে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অ্যাসিটাইল কো এ এটার সহায়তায় বা কো এনজাইম এটার সহায়তায় কি তৈরি করবে? পাইরুভিক অ্যাসিড থেকে এটা প্রস্তুত হওয়ার সময় 2টা NADH2, এটার সিমিলার, শুধু এটিপি বাদে, এটিপি তৈরি হবে না। ওকে, আচ্ছা। এরপর অ্যাসিটাইল কো এ থেকে যখন আমরা ক্রেবস চক্রে প্রবেশ করব, ক্রেবস চক্রে কি হবে? এখানে আমরা একটু দেখব, 2টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, উৎপাদিত হবে। ঠিক আছে, কয়টা কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হবে? 2টা। এবং এর পাশাপাশি কি কি উৎপাদিত হবে? 3টা NADH2, আগের থেকে একটা বেশি, আগে ছিল 2টা, এরপরেই হবে 3টা NADH2, একটা FADH2 এবং একটা GTP। ঠিক আছে, GTP। তো আমরা যদি এই সাইডটা দেখি, এই সাইডটা দেখে লিখতে পারবো। তো আমাদের জাস্ট একটা সাইড করতে হবে, আরেকটা সাইড আমরা দেখে লিখতে পারবো, এবং 2টা যোগ করতে হবে, যোগ করে আমাদের টোটাল কাউন্ট করতে হবে। তাহলে যদি আমরা দেখি যে তাহলে এখানে 2টা NADH2, এখানে 3টা NADH2, একটা FADH2, একটা GTP তৈরি হলো। ঠিক আছে, তাহলে আমরা যদি নিট অ্যামাউন্টটা দেখি যে আসলে কি কি তৈরি হলো, তো কি কি তৈরি হলো? এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়েছে, পানি উৎপাদিত হয়েছে, 38 অণু এটিপি উৎপাদিত হয়েছে যেটা মূল প্রোডাক্ট, প্লাস তাপশক্তি, এনার্জি, এখানে কিছু তাপশক্তি উৎপাদিত হয় বা খরচ হয়। তো দেখো ধাপগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস কোথায় হয়? গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে। কোথায় হবে? কোষের সাইটোপ্লাজমে ঘটবে। আচ্ছা, তো দেখো যে গ্লুকোজ অণু, গ্লুকোজ এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে কি হবে? প্রক্রিয়াটা কি? জারিত হবে। ওকে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তাহলে পাইরুভিক অ্যাসিড আসলে কয় অণু, কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। আমরা জানি গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তাহলে যদি আমরা দেখি যে পাইরুভিক অ্যাসিড 2টা তৈরি হয়, তাহলে প্রত্যেকটা কয় কার্বন বিশিষ্ট হবে? 3 কার্বন বিশিষ্ট হবে। ঠিক আছে, ওকে। এই যে দেখো C3H4O3 এটা উৎপাদিত করে। তো তোমাদের ক্ষেত্রে এটা আসবে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি দেখো, তো এটা তোমাদের জন্য করা লাগবে C3H4O3। ওকে, এরপর আসো এই চক্রে এটিপি এর মাঝে যে 4টা এটিপি তৈরি হয়, তাই না? 4টা অণু যে এটিপি তৈরি হয় তার মাঝে 2টা খরচ হয়ে যায়, তাহলে বাকি থাকলো কয়টা? 2টা থাকলো, 2টা বাকি থাকলো, এবং এই যে 2 অণু NADH2 উৎপাদিত হয়। ওকে, এরপর আসো অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ এই যে গ্লাইকোলাইসিস ধাপ, এখানে অক্সিজেনের কোনো কারবার নাই, এখানে অক্সিজেন লাগবে না। ওকে, তো সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। তাহলে যদি বলা হয় অবাত এবং সবাত শ্বসনের প্রথম পর্যায় কোনটা, আমরা বলবো গ্লাইকোলাইসিস। কেন? কারণ গ্লাইকোলাইসিসে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। ওকে, এরপরে কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমের মধ্যে হয়। ধাপ 2 চলে আসো, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো এখানে আমরা যেটা করব যে প্রতি অণু পাইরুভিক অ্যাসিড বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কোয়ে এনজাইম এবং এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু উৎপাদিত করে। আমরা যদি একটু ফিরে যাই তাহলে দেখো যে এই যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে যখন উৎপাদিত হবে, অ্যাসিটাইল কোয়ে পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট ছিল, অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, তাহলে একটা কার্বন কোথায় গেল? কার্বন ডাইঅক্সাইড হিসেবে উৎপাদিত হলো। ওকে, মনে রাখবে। তাহলে একটা কার্বন কোথায় গেল? কার্বন ডাইঅক্সাইড হিসেবে উৎপাদিত হলো, এবং এর পাশাপাশি কয়টা NADH2 উৎপাদিত হলো? 2টা। আচ্ছা, ওকে, এনজাইম। ওকে, এবং এখনো কার্বন ডাইঅক্সাইড, এখন NADH2
উৎপাদিত করে এবং এই বিক্রিয়াটি ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তাহলে যদি বলা হয় অ্যাসিটাইল কোএ এর সংঘটন স্থান কোনটা বা কোন জায়গাতে ঘটে, আমরা বলবো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ওকে, এরপর আসো যে ক্রেবস চক্র 3 নম্বর সাইকেল বা ধাপ আমরা যদি বলি, হ্যান্স ক্রিস্টিয়ান ক্রেবস এটা আবিষ্কার করেন। ওনার নাম অনুসারে এই সাইকেলটাকে কি নামে ডাকা হয়? ক্রেবস সাইকেল। আচ্ছা, অ্যাসিটাইল কোএ মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এখন দেখো যে সকল বিক্রিয়ায় মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, অর্থাৎ ক্রেবস চক্রের মধ্যে যে বিক্রিয়াগুলো আছে সমস্ত বিক্রিয়া মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পাদিত হবে। মাইটোকন্ড্রিয়া কোথায়? ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্স এ। ওকে, আচ্ছা, এক অণু অ্যাসিটাইল কোএ থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NaDH2 এবং 1 অণু FADH2, 1 অণু GTP গুয়ানোসিন ট্রাইফসফেট যেটা সেটা উৎপাদিত হবে। তো আমরা ফিরে যাই, দেখো খেয়াল করো, 3 অণু NaDH2, 1 অণু FADH2, 1 অণু GTP উৎপাদিত হবে এবং এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হবে। ওকে ওকে, এরপর আসে ধাপ 4, ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে কি হয়? এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? ETS, বা আমরা বলতে পারি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ETC ফর চেইন। ঠিক আছে, তো এই প্রক্রিয়া কি হয়? এই ধাপে সেগুলো জারিত হবে যেগুলো উৎপাদিত হলো, অর্থাৎ এখানে NaDH2 উৎপাদিত হলো, FADH2 উৎপাদিত হলো, কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হলো। তো NaDH2, FADH2 এগুলো কি হবে? জারিত হবে। কি হবে? জারিত হবে, হয়ে কি তৈরি করবে? ATP তৈরি করবে। অর্থাৎ আমরা বলতে পারি BH2, তারপর FADH2 এগুলো ATP-তে পরিণত হবে জারিত হয়ে। আচ্ছা, এর পাশাপাশি কি উৎপাদিত করবে? পানি, উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হবে। আচ্ছা, তো উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলা এই ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেটা ATP তৈরিতে ব্যবহার হয়। অর্থাৎ এই যে এগুলো উৎপাদিত হওয়ার ফলে যে ইলেকট্রন তৈরি হলো, ইলেকট্রনটা আসলে কি করবে? ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্যে যাওয়ার সময় এই ইলেকট্রনগুলো শক্তি প্রদান করে, সেই শক্তি ATP তৈরিতে ব্যবহার হয়। অর্থাৎ ইলেকট্রনগুলো মূলত ATP তৈরির জন্য শক্তি প্রোভাইড করে, এনার্জি প্রোভাইড করে। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রন প্রবাহতন্ত্র মাইটোকন্ড্রিয়ার কোথায় হয়? ইনার মেমব্রেনে সংঘটিত হয়। ইনার মেমব্রেন অর্থাৎ অন্ত মেমব্রেন। অন্তঃঝিল্লিতে উৎপাদিত হবে বা সংঘটিত হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইন। তো কারণ কি? কারণ আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন, এটার যে ইনার মেমব্রেন, এই ম্যাট্রিক্স এখানে কি থাকে? ক্রিস্টি, তাই না? এগুলো ক্রিস্টি। তো ক্রিস্টিতে কি লেগে থাকে? ETS। এগুলো কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের একটা অংশ। ঠিক আছে, বিভিন্ন উপাদান, এনজাইম এছাড়াও বিভিন্ন উপাদান লেগে থাকে। তো এই উপাদানগুলোই মূলত ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা সিস্টেমটাকে ক্যারি করে। তাহলে আমরা বললাম যে এটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে সংঘটিত হয়। আচ্ছা, এরপরে আসো শ্বসনের পর্যায়সমূহ এবং আসলে নিট উৎপাদিত যে উৎপাদনটা আমরা হিসাব করে একটু দেখব এবং মিলাবো। এই ছকটা সরাসরি পরীক্ষায় আসতে পারে ঘ নম্বরের জন্য, অর্থাৎ 4 নম্বরের যে প্রশ্ন আছে তোমাদের সৃজনশীলে সেখানে। তো দেখো, এছাড়াও MCQ হিসেবে তো আসার সম্ভাবনা আছেই। তো আমরা এখানে যেটা দেখবো, এখনো NaDH2 বা বিজারিত NaDH2, দেখো এটা সমান কি? 3 অণু ATP, 1 অণু FADH2 সমান 2 অণু ATP এবং 1 অণু GTP সমান 1 অণু ATP। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো যে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা কি দেখলাম? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা কি দেখলাম? যে এখানে 4টা ATP তৈরি হলো এবং 2টা NaDH2 উৎপাদিত হলো। ঠিক আছে, তো দেখো যে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হলো। ওকে, 2 অণু NaDH2 এবং 2 অণু ATP উৎপাদিত হলো। ঠিক আছে, উৎপাদিত বস্তু তো 2 অণু না, এখানে 4 অণু মূলত হয়, কিন্তু 2টা খরচ হয়ে যায়, তো বাকি থাকলো 2টা। ওকে, আচ্ছা,
তো এই যে দুইটা NADH2, তো একটা NADH2 সমান আমরা বললাম যে 3টা ATP, তাই না? তাহলে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 2টা সমান হচ্ছে 6টা ATP হচ্ছে। ওকে, তাহলে 6 এবং 2 অর্থাৎ আমরা টোটাল যদি করি তাহলে দেখতে পারবো যে টোটাল 8টা ATP তৈরি হচ্ছে কোথায়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়। তো তোমাদের এক্সট্রা কোয়েশ্চেন করতে পারে আলাদাভাবে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আসলে নিট কতটুকু উৎপাদিত হয়, তোমরা বলবে 8টা ATP। ওকে, এরপর আছে অ্যাসিটাইল কোয়ের ক্ষেত্রে 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপাদিত হবে। এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়। কিভাবে আমরা একটু দেখে আসি। কারণ দেখো অ্যাসিটাইল কোয়ে এই যে একটা কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হলো এবং 2টা NADH2, দুই পাশে যোগ করতে হবে তোমাকে। একটা আমরা মনে রাখবো, আরেকটা তো ইজি সেম। তো আমাদের যখন ক্যালকুলেশন করবো আমরা দুইটাকে যোগ করতে হবে, ঠিক আছে? 4টা NADH2, 2টা কার্বন ডাইঅক্সাইড, 4টা NADH2 এবং 2টা কার্বন ডাইঅক্সাইড। তাহলে 2টা কার্বন ডাইঅক্সাইড, 2টা NADH2। আচ্ছা, ওখানে মনে হয় একটু ভুল আছে, ওখানে হচ্ছে নাকি এখানে একটা হতো সম্ভবত, ঠিক আছে? তাহলে যদি 2টা হয় তাহলে দেখো যে এখানে 6টা ATP পাবো এবং 2টা কার্বন ডাইঅক্সাইড পাবো। কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড হিসেবেই থাকবে। ক্রিস চক্র আমরা একটু আসি। ক্রিস চক্রের ক্ষেত্রে দেখো 4 অণু কার্বন ডাইঅক্সাইড। কারণ কি? কারণ আমরা দেখলাম যে 2 অণু বের হয়ে যাচ্ছে, তাহলে 2 দিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে 4 অণু কার্বন ডাইঅক্সাইড। ওকে, এরপর আসো যে 6 অণু NADH2, 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP। তো এগুলো যদি প্রত্যেকটা আমরা একটু ক্যালকুলেট করি, 4টা কার্বন ডাইঅক্সাইড, তাহলে 4টা আর এদিকে 2টা কার্বন ডাইঅক্সাইড, 6টা কার্বন ডাইঅক্সাইড। ওকে, কার্বন ডাইঅক্সাইড ক্লিয়ার, 6টা কার্বন ডাইঅক্সাইড। এরপরে যদি আমরা 8টা, এখানে কয়টা হলো? 6টা, 6 ATP, ঠিক আছে? আবার এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে? ওকে, তো এটাকে যদি আমরা আবার যোগ করি তাহলে কত হচ্ছে? 38 ATP। তো তোমরা আলাদা আলাদাভাবে মনে রাখতে পারো যে 8টা, 6টা ATP, 24টা ATP এবং এই 3টা আমরা যদি আবার যোগ করি তাহলে দেখতে পাবো 38 অণু ATP উৎপাদিত হচ্ছে। এবার আসি যে অবাধ শোষণের যে সংক্ষিপ্ত বর্ণনা। আমরা সবাধ শোষণ দেখলাম, এখন আসবো অবাধ। কয়টা ধাপ? 2টা ধাপ। প্রথম ধাপ কি? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। ওকে, অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ কথাটা আমরা একটু খেয়াল রাখবো, কারণ 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু ATP এবং আমরা যে বলেছিলাম অবাধ শোষণের ক্ষেত্রে যা ছিল, সবাধ শোষণের ক্ষেত্রে যা ছিল এই সেমই থাকবে অবাধ শোষণের ক্ষেত্রেও, ঠিক আছে? আচ্ছা, এরপর আসে ধাপ 2, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তো পাইরুভিক অ্যাসিডের বিজারণ, এখানে দেখো যে সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতা কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে। যদি ইথাইল অ্যালকোহল তৈরি হয়, একটু খেয়াল রাখবা, যদি ইথাইল অ্যালকোহল তৈরি হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কিন্তু যদি ইথাইল অ্যালকোহল না হয়, যদি শুধু ল্যাকটিক অ্যাসিড হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড পাবো না। তো ল্যাকটিক অ্যাসিড এই যে উৎপাদন, এটা কোথায় হয় জানো? আমাদের মাসেলে, মাংসপেশি, আমাদের মাসেলে এই প্রক্রিয়াটা হয়, অবাধ শোষণ হয় আমাদের মাসেলে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর আসি পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড ক্ষেত্রবিশেষে ইথানল উৎপাদন হয় এবং অক্সিজেনের অভাবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন চলে না, যেহেতু সেখানে অক্সিজেন নাই। আগেই বলা হচ্ছে অবাধ, ঠিক আছে? তার মানে এখানে কি হবে না? কোনো অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না। আচ্ছা, তো দেখো যে 1 অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে মাত্র কয় অণু ATP তৈরি পাওয়া যায়? ATP তৈরি হয় মাত্র 2 অণু। তো এটা তোমাদের একটু মনে রাখতে হবে। আর কত কিলো ক্যালোরি শক্তি যদি আমরা বলি তাহলে 56 কিলো ক্যালোরি পার মোল
এই পরিমাণ আমরা শক্তি পাবো এখনো গ্লুকোজ থেকে, ঠিক আছে, অবাধ শ্বসন প্রক্রিয়ায়। তো প্রভাবক সমূহ আমরা চলে আসি যে কোন জিনিসগুলো প্রভাবিত করে। বাহ্যিক আর অভ্যন্তরীণ আমরা দুই ভাগে ভাগ করে থাকি। বাহ্যিক প্রভাবক দেখো তাপমাত্রা, তাপমাত্রা দেখো 20°C নিচে 45-এর উপরে কমে যায়, অনেক কমে যাবে। তো উত্তম কোনটা? অপটিমাম। অপটিমাম হচ্ছে 20 to 45, অর্থাৎ 20 থেকে 45 ডিগ্রি এর মধ্যে খুব সুন্দর শ্বসন প্রক্রিয়া চলতে থাকবে। অক্সিজেন, তো অক্সিজেনের অভাবে এটা চলতে পারে না, যেহেতু অক্সিজেন লাগে, এখানে কম্পালসারি লাগবে, অক্সিজেনের উপস্থিতিতে ভাঙবে। পানি, কম কিংবা অতিরিক্ত পানির উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়। আলো, আলো প্রয়োজন পড়ে না কিন্তু দিনের বেলা পত্ররন্ধ্র খোলা থাকায়। দিনের বেলা কি থাকে দেখো, পত্ররন্ধ্র খোলা থাকে। তো পত্ররন্ধ্র খোলা থাকলে সুবিধা কি? সুবিধায় সে অক্সিজেন নিতে পারবে, ঠিক আছে। তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এবং গ্রহণ করা সহজ হয়, এজন্য ওই সে সময় কি হয়, বেড়ে যায়। এবং কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি বলি, ঘনত্ব বেড়ে গেলে দেখো শ্বসনের ফলে কি উৎপাদিত হয়, কোন গ্যাসটা উৎপাদিত হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হয়। তো পরিবেশে যদি অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা উৎপাদন কম হবে বা কমে যাবে, সাপ্রেস করবে, যে আর কার্বন ডাইঅক্সাইড উৎপাদিত হওয়া যাবে না, ঠিক আছে, সাম্যতা নষ্ট হবে এর জন্য। তো সেক্ষেত্রে কি হয়, শ্বসনের হার কমে যায়, শ্বসনের হার কমে যাবে। ওকে, এরপরে সব অভ্যন্তরীণ প্রভাবক যদি আমরা বলি তাহলে কি কি সেগুলো দেখো। খাদ্যদ্রব্য যদি ধরন শ্বসনের হার নিয়ন্ত্রণ করে, এবং উৎসেচক, এনজাইম বা উৎসেচক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এনজাইমের ঘাটতি কমিয়ে দেয়। এনজাইমের যদি কোনো ঘাটতি হয় শ্বসন প্রক্রিয়া কমে যাবে। কোষের বয়স, অল্প বয়স্ক কোষে, ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে এবং সেখানে শ্বসন প্রক্রিয়া বেশি হয় বয়স্ক কোষের তুলনায়। অজৈব লবণ যদি আমরা বলি, অজৈব লবণ থাকতে হয়, অজৈব লবণের উপরে শ্বসন প্রক্রিয়া নির্ভর করে। কোষমধ্যস্থ পানি, শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এই এনজাইমের কার্যকারিতার জন্য পানি কিন্তু প্রয়োজন। সো পানি যদি না থাকে তাহলে কিন্তু শ্বসন প্রক্রিয়া তাহলে কিন্তু শ্বসন প্রক্রিয়া কি হবে, কমে যাবে বা ব্যাহত হবে, ঠিক আছে। তো এই জন্য কি দরকার, পানি দরকার। এখন আমরা আসি শ্বসনের গুরুত্ব। তো শ্বসনের ইম্পর্টেন্সটা কি, এটা তোমাদের সৃজনশীল আছে না, সিকিউ এর যে আমরা 4 নম্বর কোশ্চেন, 4 মার্কসের যে কোশ্চেন, ওখানে আসবে যে শ্বসনের গুরুত্ব। একটু অন্যভাবে প্রশ্নটা আসবে, বলবে শ্বসনের গুরুত্ব লিখো, বা জীবজগতে এটার গুরুত্বটা কি, জীবজগৎ কেন টিকে আছে ব্যাখ্যা করো, এটার গুরুত্ব ব্যাখ্যা করো। তো সেক্ষেত্রে তোমাদের যেগুলো লেখা লাগবে দেখো, উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া কার্যক্রম পরিচালিত হয়, অর্থাৎ শক্তি উৎপাদিত হয়, ঠিক আছে, শক্তি উৎপাদন, উৎপন্ন শক্তি। ওকে, শ্বসনের নির্গত যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড কী করে বলো তো? কার্বন ডাইঅক্সাইড আবার উদ্ভিদ গ্রহণ করে। কেন গ্রহণ করে? ফটোসিনথেসিসের জন্য বা সালোক সংশ্লেষণের জন্য ব্যবহার হয়। ওকে, 3 নম্বর পয়েন্ট যদি বলি, যে প্রক্রিয়া উদ্ভিদ কী করে, খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, খনিজ লবণ পরিশোষণে সাহায্য করবে। কেন বলো তো? কারণ এই শ্বসনের জন্য উদ্ভিদ কি করে, শ্বসনের জন্য উদ্ভিদ কি করে, খনিজ লবণ ব্যবহার করে, বা খনিজ লবণ এটার সাথে জড়িত। সুতরাং আমরা বলতে পারি যে খনিজ লবণ পরিশোষণে এটা সাহায্য করবে। আচ্ছা, এরপরে দেখো যে কোষের বিভাজন, কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তিও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। আচ্ছা, এবার দেখো যে প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার ও জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করে, অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদান, উপক্ষার হতে পারে, জৈব অ্যাসিড হতে পারে, এগুলো উৎপাদিত করে, সৃষ্টি করে, ঠিক আছে, শ্বসন প্রক্রিয়া। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তো তাদের সার্ভাইভালের জন্য যে প্রক্রিয়াটা জরুরি সেটা হচ্ছে অবাধ শ্বসন। তার মানে আমাদের এটা গুরুত্বপূর্ণ একটা টপিক বলতে পারি। তো তার মানে এটা শ্বসনের মধ্যেই পড়ছে, এটা শ্বসনের গুরুত্ব হতে পারে, ঠিক আছে। তো একমাত্র উপায় হলো কি, একমাত্র উপায় হচ্ছে অবাধ শ্বসন। ওকে, এরপরে আসো যে এই প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়, ঠিক আছে, ইথাইল অ্যালকোহল তৈরি হয়। তো বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় এটা, এবং ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে এখান থেকে কি তৈরি হয়, দই, পনির ইত্যাদি উৎপাদিত হয়। তো ইন্ডাস্ট্রি, মনে রাখবো ইন্ডাস্ট্রি। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা, রুটি তৈরিতে কেন এই ইস্টের অবাধ শোষণ, এটা মনে রাখবো, কারণ এটার ফলে কি তৈরি হয়, অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হলো, এই গ্যাসটা তৈরি হওয়ার কারণেই রুটিটা কি হয়, ফুলে যায়। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপে রুটি ফুলে যায় এবং ভিতরটা ফাঁপা হয়, ফ্লাফি হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। তো এই ছিল শ্বসনের আদ্যপান্ত। তো তোমরা আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হয়েছে। তো আমরা শুরু থেকে যেই গুলোর প্রতি গুরুত্ব আরোপ করবো সেটা হচ্ছে ওই যে আমাদের ছক, এটিপি উৎপাদন, আসলে 38 অণু এটিপি যে উৎপাদিত হলো, দেখাও, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই ছক যখন দিবে তখন এই নিচের 3টা
ইয়েও দিতে হবে, সমীকরণও দিতে হবে যে একটা NADH2 সমান কয়টা এটিপি, এটিপির হিসাবটা দিতে হবে, ঠিক আছে, ইকুয়ালাইজ করতে হবে। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ধাপগুলো। তোমাদের আসতে পারে শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা, অথবা বলবে যে শ্বসনের যে ধাপগুলো আছে সেগুলো বর্ণনা করো। তখন তোমাদের প্রত্যেকটা ধাপ মূল পয়েন্টগুলো বর্ণনা করতে হবে। এখানে যেমন তুমি বলতে পারো গ্লাইকোলাইসিসের মধ্যে সাইটোপ্লাজমে ঘটে দুইটা পয়েন্ট, দুই তিনটা পয়েন্টের মধ্যে তুমি ব্যাখ্যা করে দিতে পারো, খুবই ইজি, ঠিক আছে। মূল পয়েন্টগুলো যদি বলো তাহলে দেখবা যে খুব ইজি এবং এখানে খুব সহজভাবে বলা আছে। তো আশা করি এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আশা করা যাচ্ছে এগুলো থেকেই মূলত সিকিউ MCQতে তোমরা কমন পাবে, তোমাদের পরীক্ষায় এগুলো হেল্প করবে। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।